হ্যালো স্টুডেন্টস, অনেক দিন ধরেই তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য ক্লাস চাইছো। তো আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং তোমাদের যা কোয়ারিজ আছে সেগুলো কমেন্ট করো, সেগুলোর উত্তর তোমরা পাবেই। তো আজকের আমাদের ক্লাস হচ্ছে জিকে ক্লাস 2024-এর ফার্স্ট জিকে ক্লাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য। আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেই কোয়েশ্চেনের সাথে সাথে এক্সট্রা যেসব জিনিসগুলো আমাদের কভার করা দরকার সেগুলো ওই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে আমরা কভার করে এগিয়ে যাব। তাহলে ফার্স্ট আমরা দেখি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। ফার্স্টে তোমরা 2 থেকে 3 সেকেন্ড মতন টাইম আমি তোমাদেরকে দেবো, তোমরা অ্যান্সার করবে। তোমরা অবশ্যই অ্যান্সার করার সময় কিন্তু কোয়েশ্চেন নম্বরটা মেনশন করবে, তাহলে পরবর্তীকালে যখন আমি চেক করব তোমাদের কমেন্টগুলো সেগুলোতে আমার রিপ্লাই করতে সুবিধা হবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হলো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বা ফুল ফর্ম হলো FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটার অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করো। অ্যান্সার আমি বলে দেবো। 4টে অপশন রয়েছে, জেনেভা, নিউ ইয়র্ক, প্যারিস আর রোম। এর মধ্যে থেকে অ্যান্সার হয়ে যাবে আমাদের রোম। রোমে রয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর। এখান থেকে যদি আমরা দেখি যে জেনেভারতে কি কি সদর দপ্তর অবস্থিত রয়েছে। জেনেভা সুইজারল্যান্ডে যেমন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এগুলো সদর দপ্তর রয়েছে আমাদের জেনেভাতে। নিউ ইয়র্কে রয়েছে ইউনাইটেড নেশনসের সদর দপ্তর, ইউনিসেফের সদর দপ্তর, এগুলো রয়েছে আমাদের নিউ ইয়র্কে। প্যারিসে রয়েছে আমাদের ইউনেস্কোর সদর দপ্তর, ইউনেস্কোর সদর দপ্তর রয়েছে প্যারিসে। ওকে, চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। ইনকিলাব জিন্দাবাদ কথাটা নিচের কোন ব্যক্তির সাথে জড়িত? ইনকিলাব জিন্দাবাদ যারা কমিউনিস্টিক আইডিওলজিতে বিশ্বাস করে, বামপন্থী আইডিওলজিতে বিশ্বাস করে, তাদেরকে আমরা এই কথাটা বলতে শুনি। এই ইনকিলাব জিন্দাবাদটা ভারতবর্ষে প্রথম কে নিয়ে এসেছিলেন? 4টে অপশন, ভগৎ সিং, সুখদেব, চন্দ্রশেখর আজাদ নাকি রাজগুরু। এটার অ্যান্সার হয়ে যাবে কি? ভগৎ সিং। চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। আমরা খুব কুইকলি কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো এবং যদি কোনো কোয়েশ্চেনে ইম্পর্টেন্ট কোনো এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার থাকে সেগুলো আমি প্রোভাইড করে দেবো, যাতে বারবার এদিক ওদিকে তোমাদের খুঁজতে না হয় এবং জাস্ট এই ক্লাসগুলো করেই তোমরা যাতে ডাইরেক্টলি এক্সাম দিতে যেতে পারো। থার্ড কোয়েশ্চেন, মিত্র মেলা এবং অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেছিলেন? মিত্র মেলা এবং অভিনব ভারত প্রতিষ্ঠা করেছিলেন বিনায়ক দামোদর সাভারকার। এখানে আরো অনেকজনের নাম আমরা দেখতে পাচ্ছি, যেমন ধরো রাজা রামমোহন রয়, তারপর বাল গঙ্গাধর তিলক, দামোদর হরি চাপেকার। এর মধ্যে থেকে রাজা রামমোহন রয় খুব ইম্পর্টেন্ট। রাজা রামমোহন রয় সম্পর্কে আমাদের কি জানতে হবে? তিনি কি করতেন? দেখো, রামমোহন শুধু ব্রাহ্মণদের আত্মীয় বানাতেন। স্যার এরকম কেন বললেন? তাই না, মনে প্রশ্ন আসছে, স্যার এরকম কেন বললো? কারণ এই যে দেখছো ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা, এই দুটো হচ্ছে রাজা রামমোহন রায় তৈরি করেছিলেন। রাজা রামমোহন রায় এরকম ব্যক্তি ছিলেন না যে ব্রাহ্মণদের ধরে ধরে আত্মীয় বানাবে। দেখো, এগুলো আমি হচ্ছে মনে রাখার টেকনিক বলছি বা নিমনিক্স টেকনিক বলছি, যাতে তোমরা জিনিসগুলোকে মনে রাখতে পারো। রামমোহন শুধু ব্রাহ্মণদের আত্মীয় বানাতো, অর্থাৎ ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা দুটোই রাজা রামমোহন রয়। বাল গঙ্গাধর তিলক সম্পর্কে আমাদের কি কি ইনফরমেশন জানা দরকার আছে? ওনার দুটো পত্রিকা আছে, একটা হচ্ছে কেশরী, আরেকটা হচ্ছে মারাঠা, ঠিক আছে। এবং উনি দুটো ফেস্টিভ্যাল বা মেলার আয়োজন করতেন, সেটা ছিল একটা গণপতি আরেকটা শিবাজি। যারা খাতায় নোট করছো না তারা কিন্তু খাতায় নোট করে নেবে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, দেখো যারা বেঙ্গলের বিভিন্ন পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছ, যেমন ICDS ওয়ার্কার, হেল্পার, পরবর্তীকালে যদি সুপারভাইজারের এক্সাম হয়, প্রত্যেকটা পরীক্ষার যা প্রয়োজন হয় সব কিছু আমরা কভার করে দিই মাত্র 689 টাকা। এখানে থাকবে তোমার জন্য লাইভ ক্লাসেস, সেই লাইভ ক্লাসগুলো রেকর্ডেড ভিডিও, কমপ্লিট 1 বছরের অ্যাক্সেস তোমরা পাবে এই 689 টাকার মধ্যে, ঠিক আছে।
এর সম্পর্কে যদি বিশদে তোমাদের জানতে হয় তাহলে কল করতে পারো 9088890010। যে কোনো স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করতে গেলে কিন্তু এই কোর্সটা তোমাদের জন্য হেল্পফুল। চলে যাই আমরা পরের কোশ্চেনে। তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় কোথায়? বৌদ্ধ সংহিতি থেকে আমরা বিভিন্ন পরীক্ষায় লাস্ট ইয়ার দুটো ডিস্ট্রিক্টে আমি দেখেছি যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারে বৌদ্ধ সংহিতি থেকে প্রশ্ন এসছে। তো বৌদ্ধ সংহিতি আমাদের যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে যায়। তো বৌদ্ধ সংহিতির কথা বলতে গেলে পরেই আমি এখানে যে কোশ্চেনটা আছে হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় কোথায়, এর মধ্যে থেকে কোথায় অনুষ্ঠিত হয়? তোমরা সবাই অ্যান্সার করার চেষ্টা করো, দেন আমি অ্যান্সার বলে দেবো। যারা বলছো পাটলিপুত্রে তারা একদম কারেক্ট। এবার প্রশ্ন হচ্ছে কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে, আমি সবটা কভার করে দিই। তাহলে তৃতীয় বৌদ্ধ সংহিতি মানে 1 2 3 আছে, তো 1 2 3 4 চারটে আমাদের বৌদ্ধ সংহিতি আছে। প্রথম বৌদ্ধ সংহিতি অনুষ্ঠিত হয় অজাতশত্রুর সময়। কার সময়? অজাতশত্রু। ঠিক আছে, অজাতশত্রুর সময়। এবার প্রশ্ন আসে কোথায় অনুষ্ঠিত হয়? অজাতশত্রুর সময় অনুষ্ঠিত হয় আমাদের রাজগৃহে। রাজগৃহে। ওকে, নেক্সট দ্বিতীয় অনুষ্ঠিত হয় কার সময়? কালাশোক। কালাশোক এর সময়। কোথায়? দ্বিতীয়টা অনুষ্ঠিত হয় বৈশালীতে। ওকে, তাহলে অজাতশত্রু রাজগৃহে, কালাশোক বৈশালীতে। থার্ড হয়ে গেল আমার অশোক। কোথায়? পাটলি পুত্রে। অ্যান্ড ফোর্থ হয়ে গেল আমার কে? কনিষ্ক। কোথায়? কাশ্মীরে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটে বৌদ্ধ সংহিতি এবং তার রিলেটেড যত ইনফরমেশন হতে পারে সেই টোটালটা আমি এখানে কভার করে দিলাম। ওকে, এবার চলে যাই আমরা পরের কোশ্চেনে। বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? বায়ুশূন্য স্থানে পাখি উড়তে পারে না কেন? অপশনগুলো আমরা যদি অ্যানালিসিস করে দেখি, দেখো অক্সিজেনের অভাব পায়, অক্সিজেনের অভাবে। এবার যদি আমি ধরো সাপোজ পাখিটাকে অক্সিজেন সিলিন্ডার লাগিয়ে দিলাম, তাহলে কি সে বায়ুশূন্য স্থানে উঠতে পারবে? না, পারবে না। অক্সিজেন সিলিন্ডার, আমি কম ওয়েটেরই বলছি যে বেশি ওয়েট নিয়ে উঠতে পারবে না। তার কারণ কি? তার মেইন কারণটা হচ্ছে বায়ুর প্রতিক্রিয়াজনিত বল থাকবে না। অর্থাৎ একটা পাখি যে ওড়ে, সে উড়ে কিভাবে? একটা পাখি যে উড়ছে, সে উড়ছে মেইনলি দুটো। দেখো, ফার্স্ট অফ অল তার বডি খুব হালকা হয়। ঠিক আছে, তার হাড়গুলো ফাঁপা হয়, প্রথমত হালকা বলে উঠতে পারে। দ্বিতীয়ত হচ্ছে তার যে ডানাগুলো আছে সেই ডানা দিয়ে সে বায়ুর উপর আঘাত করে। বায়ুর উপর আঘাত করে, যে আঘাতটা সে বায়ুর উপর করছে সেটার প্রতিক্রিয়াজনিত বলের কারণেই সে আলটিমেটলি উড়ে বেড়াতে পারছে। তো যে কোনো বায়ুশূন্য স্থানে কিন্তু কোনো পাখি উঠতে পারবে না। নেক্সট, পৃথিবীর ভূত্বকে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? পৃথিবীর ভূত্বকে কি লেখা? পৃথিবীর ভূত্বকে কোন ধাতুটি সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? দেখো এখানে চারটে অপশন আছে, অ্যালুমিনিয়াম, নিকেল, ফসফরাস এবং জিঙ্ক। এর মধ্যে থেকে কি অ্যান্সার হবে আমাদের? ঠিক আছে, অ্যান্সার বলার আগে বলে দিই যে দেখো ভূত্বক দু রকমের হতে পারে। একটা হচ্ছে জমি, ধরো এখানে আমরা মানুষরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আরেকটা ভূত্বক হচ্ছে যেটা সমুদ্রের তলায় আছে। এবার বুঝতেই পারছো এটা পৃথিবীর কেন্দ্র থেকে যতটা দূরে, এটা অপেক্ষাকৃত কম দূরে, অর্থাৎ এর পরিমাণটা কম, এই ভূত্বকের পরিমাণটা কম। ঠিক আছে, এই যে এই জায়গার অর্থাৎ ভূভাগে যেখানে বিভিন্ন জীবজন্তু বসবাস করে তার উপরে, সেই জায়গার যে ভূত্বক সেটাকে বলা হয় শিয়াল। শিয়াল কেন? এক হচ্ছে সিলিকন থাকে এখানে, কি কি থাকে? সিলিকন, আর থাকে অ্যালুমিনিয়াম। ওকে, অ্যালুমিনিয়াম। আর এই পার্টে থাকে হচ্ছে সীমা, একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। অর্থাৎ শিয়াল দিয়ে তৈরি হয় হচ্ছে আমাদের ভূভাগের মেইন অংশটা। ঠিক আছে, যার এবার এখান থেকে বলতে পারো যে তাহলে স্যার সিলিকন কেন হলো না? কারণ এখানে ফার্স্ট যে জিনিসটা বলা হয়েছে, দেখো ধাতু, সিলিকন ধাতু নয়, সিলিকন ধাতু নয়, সিলিকন অধাতুও নয়। ঠিক আছে, এই দুটোর মাঝামাঝি। ওকে, হাম্পির ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? হাম্পি এই জায়গাটার ধ্বংসাবশেষ কোথায় পাওয়া গেছে? এটার অ্যান্সার করো সবাই। কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি কেরালাতে? হাম্পির ধ্বংসাবশেষ আমরা পেয়েছি কোথায়? কর্ণাটকে। হাম্পির ধ্বংসাবশেষ পাওয়া গেছে কর্ণাটকে। নেক্সট, বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? ফুটবল, ক্রিকেট, কবাডি নাকি হকি? বাংলাদেশের এর মধ্যে থেকে জাতীয় খেলা কোনটি? এটার অ্যান্সার হয়ে যাবে কাবাডি।
একটা জিনিস মাথায় রাখবে, অন্যান্য দেশের জাতীয় খেলা থাকলেও আমাদের ভারতবর্ষের কিন্তু কোনো জাতীয় খেলা নেই। এবার বলবে স্যার এটা কি করে বলছেন, আমরা তো জিকে বইতে পড়েছি ভারতের জাতীয় খেলা আছে, ভারতের জাতীয় খেলাও কবাডি কোথাও লেখা, কোথাও হকি লেখা। তো ভারতে কোনো একটা পার্টিকুলার খেলাকে প্রমোট করা হবে এটা ভারতবর্ষ চায় না। তো এটা একটা আরটিআই করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে জানতে চাওয়া হয়েছিল যে ভারতের কি আদৌ কোনো জাতীয় খেলা রয়েছে। সেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে না, ভারত কোনো একটা খেলাকে প্রমোট করতে চায় না, তাই জন্য ভারতের কোনো রকম কোনো জাতীয় খেলা নেই, ভারতের কোনো রকম কোনো জাতীয় ভাষা নেই। নেক্সট, অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী কার ছদ্মনাম? এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি চারটে অপশন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, অশ্ব ঘোষ নাকি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এই চারটে অপশনের মধ্যে থেকে অনিলা দেবী কার ছদ্মনাম? এটার অ্যান্সার আমি বলবো না, এটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমাকে। ওকে, চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বিজেন্দর সিং। বিজেন্দর সিং কোন খেলার সঙ্গে যুক্ত? বিজেন্দর সিং কোন খেলার সাথে যুক্ত? বক্সিং, ক্রিকেট, দাবা নাকি কুস্তি? বক্সিং, ক্রিকেট, দাবা নাকি কুস্তি? দেখো দুটো জিনিসে কনফিউশন হতে পারে, বক্সিং আর কুস্তির মধ্যেও তোমাদের কনফিউশন হতে পারে। বিজেন্দর সিং হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত। বক্সিং এবং কুস্তির মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে, দেখো বক্সিংয়ে ঘুষি দেওয়ার ব্যাপার থাকে এবং সেখান থেকেই হচ্ছে পয়েন্ট স্কোর হয়। কুস্তিতে কি হয়, যে অপোনেন্ট থাকে তাকে পুরোপুরি মাটির সাথে চিপকে দিতে হয়, মানে মাটির সাথে একদম সেটে দিলাম, সেই অনুযায়ী সে পয়েন্ট স্কোর করে। অর্থাৎ বক্সিংয়ের মেইন ফান্ডাটা হলো যে ঘুষি মারবে, মুখের মধ্যে যদি ঘুষি মারতে পারে সেই অনুযায়ী পয়েন্ট স্কোর করছে। আর কুস্তিতে হলো তাকে মাটির সাথে একদম শুয়ে দিতে হবে, তাহলে অপোনেন্ট পয়েন্ট স্কোর করতে পারবে। ওকে, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নোটস, রচনা বা মক টেস্ট পারচেস করতে পারো। এইগুলো পারচেস করলে পরে তোমরা টোটাল প্রিপারেশন করতে পারবে। এবং এখন একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এখন যে বর্তমানে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পারের এক্সামগুলো হচ্ছে, তার যে আমি লাস্ট এক বছরের যে কোয়েশ্চেন পেপারগুলো দেখলাম, সেখান থেকে দেখলাম মোটামুটি ধরে রাখো রাজ্যের যে ফুড এসআই বা মিসেলিনিয়াস পরীক্ষার যে লেভেল, সেই লেভেলের কোয়েশ্চেন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাতে করা হচ্ছে। প্লাস আগে ছিল হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য 8 পাস এবং 10 পাস, এখন করে দেওয়া হয়েছে দুটো ক্ষেত্রে 12 পাস, অর্থাৎ মিনিমাম 12 পাস না হলে তুমি অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। সেই সাথে সাথে কি হচ্ছে দেখো, এখানে একটা বড় জিনিস চলে আসছে, যেটা হচ্ছে কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেল বেড়ে যাচ্ছে। সেই অনুযায়ী প্রপার যদি মক টেস্ট না দাও, হতে পারে যে মক টেস্ট দিয়ে হয়তো তুমি 50% স্কোর করছো, কিন্তু তুমি মক টেস্ট দিয়ে ওই 50% স্কোর করার পর তুমি যখন আলটিমেটলি যখন তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, দেখা গেল 51-52% স্কোর করছো, কিন্তু কোয়েশ্চেন এতটাই ডিফিকাল্ট হচ্ছে যে ওটাতেই তুমি ক্লিয়ার করে যাচ্ছ। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে মাথায় রেখেই তোমাদেরকে প্রিপারেশন করতে হবে যে কোশ্চেন আগের তুলনায়, আজ থেকে 3 বছর 4 বছর আগে যে পরীক্ষাগুলো হতো তার তুলনায় কোশ্চেন এখন অনেক বেশি ডিফিকাল্ট হবে। ওকে, চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের ছোট ছোট অঞ্চলে বিভক্ত করা হয়, একে কি বলে? ওয়ার্ড, গ্রাম, ব্লক নাকি টাউন? প্রতিটি গ্রাম পঞ্চায়েত বা প্রতিটি মিউনিসিপ্যালিটিকে ভাগ করা হয় বিভিন্ন ওয়ার্ডে, অর্থাৎ এটার অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ড। প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে যে ছোট ছোট অঞ্চলে বিভক্ত করা হয় সেটাকে বলা হয় ওয়ার্ড। সেমভাবে মিউনিসিপ্যালিটিকেও বিভিন্ন ওয়ার্ডে বিভক্ত করা হয়। ওকে, গ্রাম পঞ্চায়েত যে জিনিসটা, এটা আমাদের সংবিধানে স্বীকৃতি পেয়েছে 1992 সালে। 1992 সালে একটা সংবিধানের সংশোধনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে সংবিধানের মর্যাদা দেওয়া হয়েছে। কত নম্বর সংবিধান সংশোধনী? 73rd বা 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে গ্রাম পঞ্চায়েতকে, যেহেতু গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগ অঞ্চলেই আইসিডিএস প্রকল্পগুলো চলে, সেই কারণে এই ইনফরমেশনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ 73 নম্বর সংবিধান সংশোধনীতে 1992 সালে গ্রাম পঞ্চায়েতকে সংবিধান স্বীকৃতি দেওয়া হয়। ওকে, চলে আসি আমরা পরের কোশ্চেনে। পাণ্ডবনী কোন রাজ্যের লোকনৃত্য? ছত্তিশগড়, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। লোকনৃত্যকে ইংলিশে বলা হয় ফোক ডান্স, ফোক ডান্স। ওকে, তো পাণ্ডবনী এর মধ্যে থেকে কোন রাজ্যের লোকনৃত্য? এটার অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। এছাড়াও দেখো বেশ কিছু আমরা অপশন দেখতে পাচ্ছি, যেমন ধরো তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। প্রত্যেকটার আমি কিছু কিছু করে যে লোকনৃত্য রয়েছে, ইম্পর্টেন্ট লোকনৃত্য যেগুলো থেকে কোয়েশ্চেন আসে, সেগুলো আমরা দেখে নেব। তো তামিলনাড়ুর ক্ষেত্রে যদি আমি বলি লোকনৃত্য হচ্ছে কারাগাম।
কারাগাম। ওকে, নেক্সট চলে আসি আমরা উত্তরপ্রদেশের ক্ষেত্রে কি কি লোকনৃত্য রয়েছে। দেখো এই নামগুলো আমরা খুব পরিচিত, নৌটাঙ্কি, ঠিক আছে, দেন রাসলীলা, রাসলীলা প্রভৃতি লোকনৃত্য রয়েছে উত্তরপ্রদেশের। উত্তরাখণ্ডের কি কি লোকনৃত্য রয়েছে? উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড কিন্তু এখন আলাদা হয়ে গেছে। উত্তরাখণ্ডের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা গাড়ওয়ালি, গাড়ওয়ালি, গাড়ওয়ালি। এটা থেকে কিন্তু আগের বছর কোনো একটা আইসিডিএস কোনো একটা ডিস্ট্রিক্টে আইসিডিএসে প্রশ্ন এসেছিল, গাড়ওয়ালি কোন রাজ্যের লোকনৃত্য। ঠিক আছে, নেক্সট, বিজ্ঞানের অবিস্মরণীয় অবদানের জন্য কোন পুরস্কার দেওয়া হয়? কলিঙ্গ পুরস্কার, শঙ্কর পুরস্কার, কবির সম্মান, এদের কোনোটিই নয়। কলিঙ্গ পুরস্কার, শঙ্কর পুরস্কার, কবির সম্মান, এদের কোনোটিই নয়। বিজ্ঞানে অবিস্মরণীয় অবদানের জন্য এর মধ্যে থেকে কোন পুরস্কার দেওয়া হয়? এটার অ্যান্সার হয়ে যাবে কলিঙ্গ পুরস্কার। এটার অ্যান্সার হয়ে যাবে কি? কলিঙ্গ পুরস্কার। যারা প্রপার ওয়েতে আইসিডিএস এবং অন্যান্য পিএসসির বিভিন্ন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, তারা কিন্তু এই জিকে সিরিজটা ফলো করো। 2024-এর যত আপডেটেড জিকে আছে, প্লাস যেগুলো আমাদের স্ট্যাটিক জিকে হিসেবে পড়তে হয়, সেগুলো টোটালটা এখানে কভার করা হবে। দেখতে থাকো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।